নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করব এক অসাধারণ সময় ভ্রমণ। আজকের ব্যস্ত রাস্তা, ট্রেন, বিমান, মোবাইল আর ডিজিটাল ভারতের বহু হাজার বছর আগে কেমন ছিল আমাদের দেশ, কিভাবে মানুষ বেঁচে থাকত, কি খেত, কি পরত, কি বিশ্বাস করত, কিভাবে ছোট ছোট বসতি থেকে বিশাল সভ্যতা গড়ে উঠল, কারা আক্রমণ করলো, কারা শোষণ করলো, কারা লুট করলো, কারা গড়ে তুললো, আর এত ঝড়ঝাপটা পেরিয়ে কিভাবে আজকের ভারত তৈরি হলো, সেই দীর্ঘ কাহিনী আজ আমরা জানব। ভাবুন, আজ থেকে হাজার হাজার বছর আগে ভারতবর্ষ ছিল নদী, বন, পাহাড় আর উর্বর জমির দেশ। তখন মানুষ ছোট ছোট দলে থাকতো। তারা শিকার করত, মাছ ধরত, ফলমূল সংগ্রহ করত, পাথরের অস্ত্র ব্যবহার করত। ধীরে ধীরে তারা আগুন ব্যবহার শিখল, পশু পোষ মানালো, তারপর আবিষ্কার করলো কৃষিকাজ। মানুষ বুঝতে পারলো এক জায়গায় থাকলে জমিতে ফসল ফলানো যায়। সেখান থেকেই শুরু হলো স্থায়ী বসবাস, গ্রাম, পরিবার, সমাজ। প্রথম দিকে মানুষ মাটির কুঁড়ে ঘরে থাকত, গম, যব, ডাল চাষ করত, গরু, ছাগল, ভেড়া পালন করত, নদীর ধারে বসতি করত, কারণ জল ছিল জীবনের মূল শক্তি। ধীরে ধীরে মানুষ বিনিময় প্রথা শুরু করলো। একজন শস্য দিল, আরেকজন মাটির পাত্র দিল। এখান থেকেই শুরু হলো ব্যবসা। এরপর আসে ভারতের প্রাচীনতম উন্নত নগর সভ্যতা, সিন্ধু সভ্যতা। প্রায় খ্রিস্টপূর্ব 2600 সালের দিকে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথালের মতো শহর গড়ে উঠল। এই সভ্যতা এতটাই উন্নত ছিল যে আজও মানুষ অবাক হয়। শহরের রাস্তা ছিল পরিকল্পিত, বাড়িগুলো ছিল পাকা ইটে, নর্দমা ব্যবস্থা ছিল চমৎকার, ঘরে ঘরে কুয়ো ছিল, অনেক বাড়িতে স্নানাগারও ছিল। মানুষ তুলোর কাপড় পরত, অলংকার হিসাবে সোনা, রূপো, পাথরের গয়না ব্যবহার করত। খেলনার গাড়ি, পশুর মূর্তি, সিলমোহর পাওয়া গেছে। এতে বোঝা যায় তারা শিল্পপ্রিয় ছিল। তারা মেসোপটেমিয়ার সঙ্গে ব্যবসাও করত। জাহাজঘাটের মতো বন্দরও ছিল। অর্থাৎ ভারত তখন বিশ্বের উন্নত বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি ছিল। ধর্মীয়ভাবে তারা সম্ভবত প্রকৃতি, উর্বরতা, শক্তি ও পশুপতি ধরনের দেবতার পুজো করত। তবে তাদের লিখন ভাষা এখনো পুরোপুরি পড়া যায়নি, তাই অনেক রহস্য এখনো রয়ে গেছে। তারপর কোনো এক সময়ে এই সভ্যতা দুর্বল হয়ে পড়ে। নদীর গতিপথ বদল হয়, খরা হয়, বন্যা হয়, অর্থনৈতিক পতন হয়। বিভিন্ন কারণে শহরগুলো ফাঁকা হতে থাকে। মানুষ আবার ছোট ছোট অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় বৈদিক যুগ। এই সময়ে নতুন ভাষা, নতুন ধর্মীয় ভাবনা, নতুন সামাজিক কাঠামো তৈরি হয়। বেদ রচিত হয়, ঋষিরা জ্ঞান চর্চা করতেন, শিষ্যরা আশ্রমে শিক্ষা নিত। সমাজে গুরু ছিল সম্পদের প্রতীক। কৃষি ও পশুপালন ছিল মূল জীবিকা। মানুষ ধুতি, অঙ্গবস্ত্র, শাড়ির প্রাথমিক রূপের পোশাক পরত। ঘি, দুধ, দই, যব, ফলমূল, মাংস, বিভিন্ন খাবার চলত। দেবতা হিসাবে অগ্নি, ইন্দ্র, বরুণের পুজো হতো। যজ্ঞ ছিল গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সময়ের সঙ্গে সমাজ জটিল হতে থাকে। বর্ণ ব্যবস্থা শক্তিশালী হয়। ছোট ছোট গোষ্ঠী মিলে বড় জনপদ তৈরি হয়। পরে গড়ে ওঠে 16টি মহাজনপদ। এর মধ্যে মগধ শক্তিশালী হয়ে ওঠে। এই সময়েই
বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থান ঘটে। গৌতম বুদ্ধ অহিংসা, মধ্যপন্থা ও মানবতার কথা বলেন। মহাবীর ত্যাগ ও শৃঙ্খলার শিক্ষা দেন। অনেক মানুষ নতুন চিন্তার দিকে ঝুঁকে পড়ে। এরপর ইতিহাসে আসে এক বড় মোড়, মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। তার উপদেষ্টা চাণক্য রাষ্ট্রনীতি, অর্থনীতি ও কৌশলে অসাধারণ ছিলেন। প্রশাসন, গুপ্তচর, কর ব্যবস্থা, সেনাবাহিনী সবই ছিল সংগঠিত। এরপর এলেন সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধে লক্ষ মানুষের মৃত্যু দেখে তিনি বদলে যান। যুদ্ধ ছেড়ে শান্তির পথে হাঁটেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ধর্ম, নৈতিকতা, মানবতার বাণী ছড়িয়ে দেন। তার শিলালিপি আজও ভারতের ইতিহাসের অমূল্য দলিল। মৌর্যদের পরে বিভিন্ন রাজ্য আসে। তারপর গুপ্ত যুগ শুরু হয়, যাকে ভারতের সোনালী যুগ বলা হয়। কারণ এই সময়ে বিজ্ঞান, গণিত, সাহিত্য, শিল্পে অসাধারণ উন্নতি হয়। আর্যভট্ট শূন্য ও জ্যোতির্বিজ্ঞানে কাজ করেন। কালিদাস মহাকাব্য রচনা করেন। চিকিৎসাবিদ্যাও উন্নত হয়। এই সময়ে সমাজ তুলনামূলক সমৃদ্ধ ছিল। সুন্দর মন্দির, ভাস্কর্য, শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে। নালন্দা ও তক্ষশিলা জ্ঞানচর্চার বড় কেন্দ্র ছিল, যেখানে বিদেশ থেকেও ছাত্ররা আসত। কিন্তু ভারতের সম্পদ সবসময় বাইরের শক্তিকে টেনেছে। আলেকজান্ডার উত্তর পশ্চিমে প্রবেশ করেন। পরে শক, কুষাণ, হুনদের আক্রমণ হয়। কেউ লুট করেছে, কেউ শাসন করেছে, আবার কেউ ভারতীয় সমাজে মিশে গেছে। এরপর মধ্যযুগে পশ্চিম ও মধ্য এশিয়া থেকে ইসলামী আক্রমণ শুরু হয়। প্রথমে আরবরা সিন্ধু অঞ্চলে আসে। পরে মাহমুদ গজনির বহুবার আক্রমণ চালিয়ে মন্দির ও সম্পদ লুট করে নিয়ে যায়। তারপর মোহাম্মদ ঘুরি উত্তর ভারতে শক্তি প্রতিষ্ঠা করেন। এরপর দিল্লি সালতানাত গড়ে ওঠে। এই সময়ে বহু অঞ্চলে যুদ্ধ, লুটপাট, জিজিয়া কর, মন্দির ধ্বংস, জোরপূর্বক অত্যাচার, রাজনৈতিক দমন এসব ঘটেছে। কিছু মানুষ ভয়ে, কিছু মানুষ সামাজিক চাপে, কিছু মানুষ সুবিধার আশায় ধর্মান্তরিত হয়েছে। আবার সব শাসক এরকম ছিলেন না। কেউ কঠোর, কেউ তুলনামূলক নরম ছিলেন। এই যুগে ফার্সি ভাষার প্রভাব বাড়ে। নতুন স্থাপত্য শৈল আসে। সুফি সাধকরা মানুষের কাছে ভালোবাসা ও আধ্যাত্মিকতার বার্তা নিয়ে যায়। অনেক অঞ্চলে স্থানীয় সংস্কৃতির সঙ্গে ইসলামী সংস্কৃতির মিশ্রণ ঘটে। তারপর আসে মুঘল যুগ। বাবর পানিপথের যুদ্ধে জিতে সাম্রাজ্য শুরু করেন। আকবর বিশাল সাম্রাজ্য গড়েন এবং বহু ক্ষেত্রে ধর্মীয় সহনশীলতা দেখান। জাহাঙ্গীর ও শাহজাহানের সময় শিল্প, স্থাপত্য, চিত্রকলার উন্নতি হয়। তাজমহল তৈরি হয়। কিন্তু ঔরঙ্গজেবের সময় আবার ধর্মীয় কড়াকড়ি ও বিদ্রোহ বাড়ে। এই সময় মারাঠা শক্তি উঠে দাঁড়ায়। শিবাজি স্বাধীন হিন্দু রাজ্যের স্বপ্ন দেখান। শিখ শক্তি পাঞ্জাবে শক্তিশালী হয়। রাজপুত, জাট লড়াই চালায়। এরপর সমুদ্রপথে ইউরোপীয় শক্তিরা আসে। পর্তুগিজরা প্রথমে আসে, তারপর ডাচ, ফরাসি, শেষে ব্রিটিশরা আসে। প্রথমে ব্যবসা, পরে রাজনীতি, তারপরে শাসন, এই পথেই তারা এগোয়। 1757 সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ শক্তি বাড়তে থাকে। ভারতীয় রাজাদের মধ্যে বিভেদ, বিশ্বাসঘাতকতা, দুর্বলতা এসব কাজে লাগিয়ে ব্রিটিশরা পুরো দেশ দখল করে। ব্রিটিশ শাসনে ভারতের সম্পদ বিদেশে চলে যায়। তাঁত শিল্প ধ্বংস হয়। কৃষকদের ওপর করের বোঝা বাড়ে। দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা যায়। তবে রেল, টেলিগ্রাফ, আধুনিক শিক্ষা, আদালত এসবও চালু হয়। যদিও মূল উদ্দেশ্য ছিল শাসন সহজ করা। এর বিরুদ্ধে
ভারত জেগে ওঠে। 1857 সালের বিদ্রোহ ছিল প্রথম বড় বিস্ফোরণ। পরে কংগ্রেস গড়ে ওঠে। গান্ধীজি অহিংস আন্দোলন শুরু করেন। সুভাষচন্দ্র বসু সশস্ত্র সংগ্রামের ডাক দেন। ভগৎ সিং, ক্ষুদিরাম অসংখ্য বিপ্লবী প্রাণ দেন। অবশেষে 1947 সালে ভারত স্বাধীন হয়। কিন্তু দেশভাগের আগুনে কোটি মানুষ উদ্বাস্ত হয়, রক্তপাত ঘটে। তবুও নতুন ভারতকে এগোতে হয়। স্বাধীনতার পরে ভারত সংবিধান গ্রহণ করে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, শিল্পায়ন, পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা, তথ্য প্রযুক্তি সব ক্ষেত্রে দেশ এগোতে থাকে। আজকের ভারত এক বিশাল বৈচিত্র্যের দেশ। এখানে শত শত ভাষা, বহু ধর্ম, অসংখ্য সংস্কৃতি। এখানে একদিকে গ্রাম, অন্যদিকে স্মার্ট সিটি। একদিকে হাজার বছরের মন্দির, অন্যদিকে চন্দ্রযান। আজ ভারত বিশ্বের অর্থনীতির একটি বড় শক্তি। সেনাবাহিনী শক্তিশালী, বিজ্ঞান এগোচ্ছে, প্রযুক্তি দ্রুত বাড়ছে। তবে দারিদ্র্য, বেকারত্ব, দূষণ, সামাজিক বিভেদ এসবও চ্যালেঞ্জ রয়ে গেছে। হাজার বছরের আক্রমণ, শোষণ, পুনর্জাগরণ, সংগ্রাম আর সৃষ্টির মধ্য দিয়ে ভারত আজ এখানে পৌঁছেছে। এই দেশের আসল শক্তি শুধু সম্পদ নয়, এর ইতিহাস, এর সহনশীলতা, এর সংস্কৃতি, আর বারবার ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। এই হলো ভারতের দীর্ঘযাত্রা। প্রাচীন নদীর তীরের কুঁড়েঘর থেকে মহাকাশ পাঠানো আধুনিক রাষ্ট্র পর্যন্ত এক বিস্ময়কর কাহিনী। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যান্য বন্ধুদের জন্য শেয়ার করবেন। কমেন্টে জানাবেন পরবর্তী কোন টপিক নিয়ে আপনারা ভিডিওটি পেতে চাইছেন, এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।